সর্ব অঙ্গে ব্যথা, মলম দিব কোথায়? বাংলাদেশ ক্রিকেটের অবস্থা এতটাই ভঙ্গুর, বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকটা ডিপার্টমেন্টের অবস্থা এতটাই ভঙ্গুর যে আপনি নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্টকে নিয়ে কাজ করতে পারবেন না, নির্দিষ্ট কোনো অঙ্গে আপনি মলম দিতে পারবেন না। তো বাংলাদেশের ক্রিকেটের পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ভঙ্গুরতা তৈরি হয়েছে, এবং এই ভঙ্গুরতা কিন্তু একদিনে আসেনি। শেষ 3 থেকে 4 বছর বাংলাদেশের ক্রিকেটের আস্তে আস্তে যে অবনতিটা চলে এসেছে, আমরা এখন সংযুক্ত আরব আমিরাত, নামিবিয়া, আয়ারল্যান্ড এবং জিম্বাবু প্রত্যেকটা সিরিজে আমাদের এখন শিক্ষা সফরে পরিণত হয়েছে। প্রত্যেকটা সিরিজ থেকে আমরা এখন শিখে যাচ্ছি। আমরা এখন নিউজিল্যান্ডের দলের কাছেও যেমন যখন শিখতেছি, আমরা সংযুক্ত আরব আমিরাতের দলের কাছেও, খেলোয়াড়দের কাছেও আমরা এখনো শিখতেছি। আমাদের শেখার কোনো যেন শেষ নেই। সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশ যে শেষ 3টা টি-20 খেললো, সেখানে বাংলাদেশ সেই সিরিজটাতে পরাজিত হলো। যদি শক্তিমত্তার দিক চিন্তা করেন, তাহলে আমি মনে করি সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সাথে যে সিরিজটা আয়োজন করেছে, সেটাই তাদের জন্য অনেকটা সৌভাগ্যের বিষয়। সেখানে কি হলো, সেখানে বাংলাদেশ তাদের কাছে যেন এক ধরনের পাত্তাই পেল না। আরব আমিরাতের সাথেও আমাদের এখন ফাইটিং করতে হয়, আমাদের হার্টবিটটা অনেক বেড়ে যায় যে আমরা ম্যাচটাতে জয়লাভ করবো না হেরে যাব, কি একটা টাইট ম্যাচ হয়ে যায়। তো সেই ম্যাচটা যখন আমরা 204 রান করলাম, সেই ম্যাচটা যখন আমরা ডিফেন্ড করতে পারি না 204 রান করে, তাদের ব্যাটসম্যানদেরকে আটকাতে পারি না, তাদের ব্যাটসম্যানরা যেভাবে বাংলাদেশের বলারদেরকে তুলোধুলো করলো, এবং বলতে গেলে যদি আমরা 3টা ম্যাচ মানে যে হয়েছে, সেই 3টা ম্যাচ নিয়ে যদি ওভারঅল আলোচনা করি, সেখানে বাংলাদেশ মনে হয় 10 ওভার মনে হয় সেই মানে তাদেরকে চেপে ধরতে পারেনি। বাংলাদেশ মানে 10টা ওভার যদি তাদেরকে চেপে ধরতে পারতো, বা তাদেরকে সেইভাবে 10টা ওভার টাইট মানে ওভার করতে পারতো, হয়তো বাংলাদেশের ম্যাচগুলো হয়তো বা জিততে পারতো। কিন্তু আমরা শেষ টি-20টাতে যদি দেখি, তৃতীয় টি-20 ম্যাচটাতে বাংলাদেশ যদি ওভারঅল যে 20টা ওভার করেছে, 19.1 ওভার বল করেছে, সেখানে রিশাদের 1 ওভার ছাড়া বাংলাদেশ কোনো ওভারে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যানদেরকে চেপে ধরতে পারেনি। তো এরকম শক্তিশালী একটা পেস ইউনিট, এরকম শক্তিশালী আমাদের স্পিন বলাররা যেভাবে বল করতেছে, যেভাবে তারা একের পর এক মানে হার্ড হিটিং শটগুলো খেলতেছে, সেটা কিন্তু আসলে মানে তারা ব্যাটিং অ্যাপ্রোচটা যেভাবে দেখিয়েছে, তারা কিন্তু বাংলাদেশকে আসলেই শিক্ষা দিয়েছে যে ছোট বড় দল বলতে কিছু নেই। যদি সত্যিকারের ক্রিকেটটা খেলা যায়, সাহসিকতার ক্রিকেটটা খেলা যায়, আত্মবিশ্বাস রাখা যায়, তাহলে যে কোনো কিছুই করা সম্ভব। এবং তারা ঠিক সেরকমটাই করিয়েছে। এবং বাংলাদেশের যদি ব্যাটিং বলতে যদি আমরা দেখি যে 57 রানের মধ্যে 5 উইকেট, এবং আপনার 71 রানের মধ্যে 7 উইকেট, ধরতে গেলে ট্যালেন্টাররা যদি 10ম উইকেট জুটিতে যদি হাসান মাহমুদ এবং শরীফুল 10 বলে 34 রানের যদি ওই জুটিটা না করতো, তাহলে বাংলাদেশ সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াতো, বা সম্মানজনক স্কোরটা কোথায় গিয়ে দাঁড়াতো, সেটাই কিন্তু মানে একটা দেখার বিষয়। হয়তো বা মাহমুদুল্লাহ রিয়াদ এতদিন থেকে বাংলাদেশকে একটা সম্মানজনক স্কোরে নিয়ে গেছে, যখন টপ অর্ডার মিডিল অর্ডার ব্যাটসম্যানটা বারবার কলাপস করেছে। কিন্তু এখানে ট্যালেন্টার ব্যাটসম্যানরা সেই জায়গায় বাংলাদেশের টপ অর্ডারদের এবং মিডিল অর্ডার ব্যাটসম্যানদের শিখিয়ে দিয়ে গেল। পারভেজ হোসেন ইমন যখন প্রথমে উইকেটটা হারিয়ে বসলেন 10 রানের মধ্যে, এবং তারপরে যদি দেখি 31 রানের মধ্যে যখন চতুর্থ ওভারে প্রথম বলে উইকেট হারালেন লিটন কুমার দাস, যে উইকেটটা সবচেয়ে বেশি দেখতে দৃষ্টিকটু লাগে। লিটন কুমার দাস বাংলাদেশের টি-20তে নতুন ক্যাপ্টেন সিলেক্ট করা হয়েছে, নতুন একটা দল, সব তরুণ ক্রিকেটারদের নিয়ে সাজানো একটা দল। সেই দলটাকে যখন লিটন কুমার দাস একটা সিনিয়র ক্যাপ্টেন, যিনি 12 থেকে 13 বছর বাংলাদেশ দলে পার্টিসিপেট করে আসতেছেন, সেই খেলোয়াড়কে যখন আপনি এ ধরনের সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই ধরনের ক্রিকেটটা খেলবে, তখন সত্যি কিন্তু অবাক লাগে। এবং লিটন কুমার দাস যেভাবে সুইপ করতে গিয়ে উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন, তারপরে সেই চতুর্থ ওভারে 3য় ওভারে তৌহিদ হৃদয়, বাংলাদেশের নেক্সট মুশফিক বলে আমরা যাকে মানে ধরে নেই, সেই তৌহিদ হৃদয় যেভাবে ডাউন দ্য উইকেটে, ওভার দ্য উইকেটে এসে যেভাবে উইকেটটা বিলিয়ে দিলেন, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ ম্যাচটা অনেকটা ব্যাকফুটে চলে গেছে। এবং আপনি যদি দেখেন, সেই হায়দার আলীর কিন্তু 49 রানের মধ্যে যখন 4টা উইকেট পড়ে গেল, এবং হায়দার আলী যখন পরপর 3টে উইকেট তুলে নিলেন,
তখনই কিন্তু বাংলাদেশের ব্যাটিং অর্ডারে কিন্তু অনেকটা ধস নেমে গেছে এবং ওভারঅল বাংলাদেশ 162 রান করতে পেরেছে। কিন্তু সেই জায়গাটা অনেকটা একসময় মনে হচ্ছিল যখন 71 রানে যখন হচ্ছে 7 উইকেট, তখন মনে হচ্ছিল বাংলাদেশ মনে 100 রান করতে পারবে কিনা, সেটা কিন্তু মানে অনেকটা সন্দেহ হচ্ছিল যে বাংলাদেশ কি 100 রান করতে পারবে। সেই জায়গায় জাকের আলী অনেকের একটা দারুণ ইনিংস ছিল হচ্ছে 41 রানে, তারপরে যে 10 উইকেট জুটিতে হাসান মাহমুদের 5টি ওভার বাউন্ডারি, যেভাবে তিনি একটা ইনিংস খেললেন, 10 বলে 34 রানের যে জুটিটা করলেন 10 উইকেট জুটিতে, সেটার উপরে ভর করে 162 রান। 162 রানকে পুঁজি করে বাংলাদেশের বোলারদের উপর যখন অনেক বড় প্রত্যাশা ছিল যে সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যানরা, তারা সংযুক্ত আরব আমিরাত দলটা প্রফেশনাল টিম না, তারা কিন্তু হচ্ছে সিজনাল ক্রিকেটার, ধরতে গেলে তারা বিভিন্ন বিজনেসের সাথে জড়িত, বিভিন্ন পেশায় তারা জড়িত। সেই সিজনাল ক্রিকেটারদের সাথে আমাদের প্রফেশনাল ক্রিকেটাররা, যারা অত্যাধুনিক প্রযুক্তি, অত্যাধুনিক ইকুইপমেন্ট এবং মানে বিশ্বের সেরা সেরা কোচিং প্যানেলে যাদেরকে সবসময় ট্রেন আপ করা হোক, 163 রানের জবাবে যখন হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের 14 রানে প্রথম উইকেট হারালেন, তারপরে তাদের হচ্ছে আলিশান এবং আসিফ খান যেভাবে ফিনিশিংটা দিলেন, 7 উইকেটের একটা জয় তুলে নিল 5 বল বাকি থাকতে সংযুক্ত আরব আমিরাত। দেখে যেন মনে হচ্ছিল সংযুক্ত আরব আমিরাত হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দল, বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের মতো একটা দল। তো সেই জায়গায় বাংলাদেশের যে ক্রিকেটের যে অবনতি, বাংলাদেশের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা যে কতটা নিচে নেমে গেছে সেটা কিন্তু প্রমাণ করে। এখন আর বাংলাদেশের স্ট্যান্ডার্ডটা কিন্তু সেই লেভেলে নেই যেখানে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আগে যদি আমরা দেখতাম 2015 থেকে 20-এর মধ্যে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হতো, সেখানে কিন্তু বাংলাদেশ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড যাদেরকে নিয়ে আসে না কেন তাদের সাথে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো, চোখে চোখ রেখে লড়াই করতে পারতো। যদিও ম্যাচের রেজাল্ট গুলো হয়তো অল্প একটুর জন্য হয়তো বা দেখা যেত যে এদিক সেদিক হয়ে যেত, কিন্তু বাংলাদেশ লড়াই করার যে মানসিকতাগুলো ছিল, সেই লড়াই করার মানসিকতাগুলো কিন্তু এখন মাঠ ও মাঠের বাইরে আমরা দেখতে পাই না। আমরা কোচিং প্যানেল নিয়ে কিন্তু অনেক কথা বলি, কিন্তু আপনি বিশ্বের যত ভালো মানের কোচ নিয়ে আসছেন, সেখানে যদি খেলোয়াড়দের মেন্টালিটি ভাবে তারা পরিবর্তন করতে না পারে নিজেদেরকে, তারা যদি তাদেরকে গেম অ্যাওয়ারনেসের বিষয়ে যদি তারা নিজের ততটা যদি গুরুত্ব না দেয়, এবং তারা কোন সিচুয়েশনে কোন ধরনের ক্রিকেটটা খেলা উচিত, কোন ধরনের ডেলিভারি গুলা দেওয়া উচিত, তারা যদি সেই জিনিসগুলা যদি বুঝতে না পারে, তাহলে আপনি যতই সেরা মানের কোচ নিয়ে আসেন না কেন, কারণ কোচরা কিন্তু মাঠে গিয়ে খেলে দিয়ে আসবে না, মাঠে কিন্তু আপনাকেই খেলতে হবে, আপনাকে ওই সিচুয়েশন গুলো ফেস করতে হবে, আপনাকে ওই কঠিন মুহূর্তগুলো পার করে কিন্তু হচ্ছে আপনার কাঙ্ক্ষিত জয়ের দিকে নিয়ে যেতে হবে দলটাকে কিন্তু সেই বন্দরে পৌঁছাতে হবে। কিন্তু সেই জায়গায় বাংলাদেশের খেলোয়াড়দের মনে হয় আবারও মেন্টালিটি ভাবে তাদের পরিবর্তন হওয়া দরকার। তাদের যে খামখেয়ালিপনা, দ্বিতীয় ম্যাচে যদি আমরা দেখি শরীফুলের যে 19তম ওভারের শেষ বলে যখন তিনি একটা ওভার থ্রু করে মানে 22 রান দিয়ে বসলেন, তখন কিন্তু ম্যাচটা তারা হচ্ছে জয়ের দিকে অনেকটা এগিয়ে গেল। এবং শেষ মুহূর্তে তৌহিদ হৃদয় যখন থ্রো করলেন না, বলটা যখন থ্রো করার দরকার অতি দ্রুত, তখন তৌহিদ হৃদয় যখন থ্রো করে করলেন না, তখন তার যে খামখেয়ালিপনা, ম্যাচের প্রতি তাদের যে সিরিয়াসনেস না থাকা, সেটা কিন্তু আসলে তাদের জবাবদিহির আওতায় নিয়ে আসা উচিত। এবং সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে বাংলাদেশের 6th বোলিং অপশনটা কিন্তু একদমই অফ। তো আপনি যে কোনো দলের বিপক্ষে যখন খেলতে নামবেন, আপনার 6th বোলিং অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেখানে আপনি যখন 5টা বলারকে যখন কাজে লাগাতে পারতেছেন না, 4টা বলারকে যখন কাজে লাগাতে পারতেছে না, তখন কিন্তু পঞ্চম এবং ষষ্ঠ বলারটা কিন্তু খুবই কার্যকরী ভূমিকা হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের মতো দলের বিপক্ষে যখন আমরা টি-20 সিরিজ খেলতে গিয়ে পূর্ণ শক্তির দল নিয়ে যাই, তখন আমাদের যে ক্রিকেটের বা আমাদের টি-20-তে বলেন, ওডিআই বলেন, আমাদের ক্রিকেটের যে অনেক বড় একটা ব্যর্থতা যে লুকায়িত আছে, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায়। তো বাংলাদেশ ক্রিকেটের জন্য নতুন করে আলোচনা করার কিছু নেই। যতই আমরা আলোচনা করি কেন না কেন, যতই আমরা কন্টেন্ট তৈরি করি না কেন, আলোচনার মুখ্য বিষয় কিন্তু আমরা লাস্ট 3-4 বছর থেকে একই বিষয়গুলো আলোচনা করে নিয়ে আসতেছি। হয়তোবা নতুন কোনো আলোচনা যুক্ত হচ্ছে, কিন্তু সেটা কোনো সফলতার না, ব্যর্থতার গল্পই যেন বারবার তৈরি হচ্ছে। আল্লাহ হাফেজ।